গত এক বছরে ঘটে যাওয়া যেসব সাইবার অপরাধ হয়েছে সে অপরাধের মধ্যে 11.35% ছিল পর্নোগ্রাফির, এমনটাই জানিয়েছেন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের কর্মকর্তারা। আর অনলাইন এবং সোশ্যাল মিডিয়ায় আইডি বেদখলের ঘটনা ঘটেছে 21% বেশি। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় এসব কথা জানায় সংস্থাটি। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের তথ্য মতে এসব অপরাধের শিকার হওয়া 59% নারী এবং ভুক্তভোগীদের 78.78% অর্থাৎ প্রায় 79%-এরই বয়স 18 থেকে 30 বছরের মধ্যে। এছাড়া একই সময়ে অনলাইনে গুজব বা ভুয়া নিউজ বেড়েছে 15.46%। গেল এক বছরে ঘটে যাওয়া সাইবার অপরাধের মধ্যে প্রতারণা অর্থাৎ ই কমার্স প্রতারণার ঘটনা ঘটেছে প্রায় 15%। আর সাইবার অপরাধের মধ্যে প্রায় 12% ছিল অনলাইনে হুমকির ঘটনা। বর্তমান সময়কে বলা হয় সোশ্যাল মিডিয়ার যুগ। ইউটিউব, ফেসবুক, জিমেইল বদলেছে মানুষের যোগাযোগের ধরন, কমেছে সময়। তবে এসবকে কেন্দ্র করে ঘটছে অপরাধ। দেশে গেল বছরের তুলনায় বেড়েছে সাইবার অপরাধ। এর প্রতিকার কোন পথে সেটা নিয়েও আমরা আলাপ করতে চাই। আমাদের সঙ্গে আছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির জ্যেষ্ঠ প্রভাষক ওবায়দুল্লাহ আল মারজুক। জনাব ওবায়দুল্লাহ আল মারজুক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আপনার যে কিনোট উপস্থাপনা, সেখান থেকে নানামুখী তথ্য আমরা পেলাম। সব তথ্য নিয়ে আসলে স্বল্প সময় আলোচনা করতে চাই না, কয়েকটি জায়গা ধরে ধরে জানতে চাই, যেগুলো দিয়ে একটা ব্যাখ্যা আমরা আসলে আপনার কাছ থেকে পেতে চাই। 18 থেকে 30 বছর বয়সী বলা হচ্ছে, এই বয়সের প্রায় 79%ই হচ্ছে সাইবার অপরাধের শিকার। মানে বিশেষ এই বয়সকেই কেন টার্গেট করা হচ্ছে, কি মনে হয়? জি, ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের এই রিপোর্টটি গত 6 বছর ধরে আসলে প্রকাশ করে আসছি এবং আমরা দেখেছি ধারাবাহিকভাবে গত 6 বছরে বিভিন্ন ধরনের অপরাধের পরিমাণ এবং তার যে পরিক্রমা, তার যে টেন্ডেন্সি, সেগুলোকে আমরা উঠিয়ে নিয়ে এসেছি। আপনি ঠিকই বলেছেন যে গত এক বছরে আমরা দেখেছি 18 থেকে 30 বছর বয়সীদের মধ্যে বিভিন্ন ধরনের সাইবার ক্রাইমের ভুক্তভোগী হওয়ার পরিমাণ বেড়েছে। এর কারণ আমরা যেটা মনে করছি, আসলে এই ধরনের এই বয়সে যারা তাদের অনলাইনে বা বিভিন্ন ধরনের সাইবার অ্যাক্টিভিটিতে তাদের জড়িত হওয়ার হার আগের চাইতে অনেক বেশি বেড়েছে। এটি সাধারণভাবে কারণ বলে আমাদের কাছে মনে হয়েছে। সবচাইতে বড় যে জিনিসটা চোখে লাগছে, আমরা দেখতে পাচ্ছি যে যারা ভিক্টিমাইজ হলেন, সাইবার ক্রাইমের শিকার হলেন, সেই ভুক্তভোগীদের আবার 87%-এর বেশি আইনের আশ্রয় নিতে চাইছেন না। মানে এর পেছনে সুনির্দিষ্ট কারণ কি কি? এর পিছনে আসলে বেশ কয়েকটি কারণ আমরা নিজেরাই তুলে নিয়ে এসেছি। তবে আগে বলে রাখা ভালো যে আমরা যেই তথ্যের ভিত্তিতে কথাগুলো বলছি, এরা হচ্ছেন তারা যারা স্বেচ্ছায় আমাদের কাছে তথ্যগুলো দিয়েছেন। কিন্তু এই অপরাধের সত্যিকার অর্থে ভুক্তভোগীদের প্রকৃত সংখ্যা কিন্তু আসলে অনেক বেশি। সংখ্যাটি বোধহয় 30,000-এরও বেশি হতে পারে। সেখান থেকে মাত্র 132 জন আমাদের কাছে তথ্যগুলো দিয়েছেন। তো এই তথ্যের ভিত্তিতে আমরা কয়েকটি কারণকে এখানে তুলে নিয়ে এসেছি। তার মধ্যে কারণগুলো আমি আপনাকে বলছি। এর মধ্যে বড় একটি কারণ হচ্ছে যে তারা আসলে জানেনই না যে কি করে আইনি ব্যবস্থা নিতে হয়, অথবা কি করে আইনগুলো কেমন করে আসলে প্রয়োগ করতে হয়। আরেকটি বড় কারণ আমরা দেখেছি সামাজিক ভাবমর্যাদা রক্ষা অথবা সম্মানহানির একটা আশঙ্কা রয়েছে, হয়রানির ভয়ের একটা বিষয় রয়েছে, পুনরায় আরো বেশি ভোগান্তির একটা সম্ভাবনাও তারা মনে করছেন, এবং অভিযুক্ত ব্যক্তি যারা, তারা অনেক ক্ষেত্রে প্রভাবশালী। এইসব কারণগুলো আমরা দেখেছি ঘুরে ফিরে গত 6 বছর ধরে উঠে এসেছে, বিচার না চাওয়া অথবা বিচারের যে কোনো সাহায্য পুলিশের কাছে না চাওয়ার ক্ষেত্রে। আমরা জানি যে যে কোনো গবেষণা প্রতিবেদন যখন আসে, সেখানে যখন সংকটগুলো তুলে ধরা হয়, কিছু সুপারিশও থাকে। আপনাদের দিক থেকে আসলে কি কি পরামর্শ থাকছে, সংক্ষেপে যদি বলতেন। একটু আনমিউট করে নিতে হবে, বোধহয় মিউট হয়ে গেছে। আপনাকে সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। আসলে আমরা সুপারিশমালাগুলোকে দুভাগে ভাগ করেছি, স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী। স্বল্প মেয়াদী এই সুপারিশমালার মধ্যে আমরা কিছু ব্যক্তি এবং কিছু প্রতিষ্ঠান কেন্দ্রিক সুপারিশ তুলে ধরেছি, যেমন কোনো কিছু দেখা মাত্রই ক্লিক নয়, যাচাই ছাড়া শেয়ার নয়, এই চর্চা অব্যাহত রাখা, ডিজিটাল লেনদেনে সতর্ক থাকা, কোনো প্রলোভনে পা না দেয়া, কোথাও ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে সুরক্ষা ব্যবস্থা বা নীতিমালা সম্পর্কিত বিষয়গুলো যাচাই করে নেয়া, কেনাকাটার ক্ষেত্রে যে ডেলিভারি ম্যান রয়েছেন তার উপস্থিতিতে পণ্য খুলে দেখে নেয়া, এবং যে কোনো ইন্টারনেটের পদক্ষেপে ভালো মন্দ, সত্য মিথ্যা, প্রয়োজন অপ্রয়োজন বিষয়গুলো বিবেচনায় নেয়া। প্রাতিষ্ঠানিকভাবে আমরা মনে করছি শর্ট টার্মে বা স্বল্প মেয়াদী সামাজিক যোগাযোগ মাধ্যম আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কড়া নজরদারিটা নিশ্চিত করা খুবই জরুরি। শিক্ষা প্রতিষ্ঠানে সাইবার অপরাধ সেল গঠন করা যেতে পারে, যেখানে শিক্ষার্থীরা নিঃসংকোচে অভিযোগ দিতে পারে, কোনো ধরনের বুলির শিকার না হয়ে,
যাতে করে আইনি ব্যবস্থাগুলো নেওয়া যায়। সাইবার নিরাপত্তা নিশ্চিত সচেতনতা তৈরিতে সরকারি এবং বেসরকারি যারা অংশীজন আছে তাদের সমন্বয় করা। আর দীর্ঘমেয়াদে আমরা 6টি সুপারিশমালা দিয়েছি। নিয়মিত জনসচেতনামূলক কার্যক্রমগুলো বাস্তবায়নে সরকারি বেসরকারি অংশীজনের সমন্বয়, নাগরিকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় জোর দেয়া এবং সেটা লঙ্ঘন হলে সেটা শনাক্ত করাতে প্রযুক্তিগত সক্ষমতা নিশ্চিত করা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বা তদন্ত সংশ্লিষ্টদের উন্নত প্রশিক্ষণের আওতায় আনা, প্রচলিত আইন সম্পর্কে নাগরিকদের জানানো, সাইবার পুলিশ সেন্টারের বিকেন্দ্রীকরণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সেবা নিশ্চিত করা এবং দেশীয় প্রযুক্তির উন্নয়ন ও প্রসারে টেকসই উদ্যোগ গ্রহণ। বুঝতে পারছি, মানে এই যে এতগুলো মানে সুপারিশ আপনারা করলেন, এর ভিতরে কি এই জিনিসটা আছে যে আমাদের প্রচলিত যে আইন, সে আইনের একটা পরিবর্তন ঘটানো? কারণ ডিজিটাল ওয়ার্ল্ডে যে সমস্ত ক্রাইমগুলো হয় প্রচলিত আইন দিয়ে তো সেগুলো বন্ধ করা যায় না। প্রযুক্তি বিশ্লেষকরা বলে যে ডিজিটাল ওয়ার্ল্ডে যেই ঝামেলাগুলো হয়, যেই অপরাধগুলো হয়, সেটাকে ডিজিটালি সলভ করতে হয়। সেক্ষেত্রে আমাদের আইনের পরিবর্তনের প্রয়োজনীয়তা কতটা দেখেন? আপনার কথাটি যথোপযুক্ত, তবে একটা বিষয় এখানে বলে রাখা দরকার। আপনি নিশ্চয়ই দেখেছেন আমাদের প্রতিবেদনে অন্যান্য হার যেটি আমরা দেখিয়েছি, মানে যেটাকে বিশেষ কোনো ক্যাটাগরিতে ফেলা যায় না, এই ধরনের অপরাধের সংখ্যা কিন্তু এই বছর বেড়েছে। সুতরাং আইনের আপডেট করা বা প্রতিনিয়ত নতুন নতুন পরিস্থিতিতে আইনকে আবার খাপ খাওয়ানোর চেষ্টা করা, এটা অত্যন্ত জরুরি। তবে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রচলিত আইন যেটি রয়েছে সেটির বাস্তবায়ন করাটা কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আপনি দেখেছেন যে আমাদের সরকার কিন্তু বেশ কয়েকটি আইন ইতিমধ্যে নিয়েছেন। গত বছর 2023 একটি নতুন আইন পাশ করা হয়েছে। কিন্তু সমস্যা যেটি দেখা যায় যে মাঠ পর্যায়ে বাংলাদেশ পুলিশ প্রশাসনে যথোপযুক্ত প্রশিক্ষণ না থাকার কারণে অনেক সময় এগুলোকে তড়িৎ গতিতে সিদ্ধান্ত নেওয়া যায় না, এবং যারা ভুক্তভোগী তারাও আসলে সচেতনতার অভাবের কারণে যে আলামতগুলো রয়েছে, যেগুলো না থাকলে আসলে পুলিশি পদক্ষেপ নেওয়া কঠিন, সে আলামতগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে খুব দ্রুত। তো এই বিষয়গুলো আমাদের মনে হয় লক্ষ্য রাখাটা খুবই জরুরি। আপনাকে অনেক ধন্যবাদ।